শুরু করেছিলেন কুণাল ঘোষ, সুর চড়িয়েছিলেন ফিরহাদ হাকিম, এবার আরো এগিয়ে আরজিকর হাসপাতালের নিহত তরুণীর চিকিৎসকের বাবা মা টাকা চান কিনা সেই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। বাবা মা ভোটে দাঁড়ানোর জন্য আসনের খোঁজ করতে পারেন, তবে জিততে পারবেন না, এমন কথাও বলেছেন কামারহাটির বিধায়ক। যার জবাবে নির্যাতিতার বাবা প্রশ্ন তুলেছেন, টাকা দিলে তাদের মেয়েকে কি শাসক দলের নেতারা ফিরিয়ে দিতে পারবেন? আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, লজ্জা রাখার জায়গা নেই, বাংলার মানুষ কবে ঘুম থেকে জাগবেন, আর তার অপেক্ষায় রয়েছেন নির্যাতিতা ডাক্তারের বাবা মারা। শুধু মদনই নন, আরজি করেন নির্যাতিতার বাবা মায়ের প্রতি আক্রমণের ধুঁয়ো তুলে গলা মিলিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরকম একাধিক শাসক দলের একাধিক নেতা। আসলে শাসক দল একটাই, তৃণমূল কংগ্রেস, এবং তাদের কোনো একটা সমস্যা হয়েছে। এই মা বাবার কোনো একটা বক্তব্যে তো তাদের সমস্যা হয়েছে, যার পর একে একে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র সবাই তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। আর বিরুদ্ধে নয়, আক্রমণ শানাতে শুরু করলেন। আমরা বলছি রাজনীতির লোয়েস্ট অফ লো। এই সংস্কৃতি বাংলায় ছিল না। যে সর্বস্ব হারালো তাকেই প্রশ্ন মানে বিচ্ছেন। সবে আসবো, কেন বিচ্ছেন, বিরোধীরাই বা কেন এত লাফাচ্ছে, সব দেখাবো। কিন্তু তার আগে তৃণমূলের নেতারা এক এক করে কে কি বলেছেন শুনুন, ভাবুন আর দেখুন। এ তো ব্যতিক্রম, এটা কি করে সম্ভব? আত্মীয়রা বলছেন ফাঁসি চাই না, বাবা মা বলছেন ফাঁসি চাই না। তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে যে পিশাচ, এবং তার দোষ প্রমাণিত আদালতে। আদালত জানিয়েছে, সমস্ত তথ্য প্রমাণের উপর নির্ভর করে তাকে দোষী সাব্যস্ত করা হলো। যে ধারায় ফাঁসি আছে সেই ধারাতেই যাবজ্জীবন আছে, এবং কেন ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দিয়েছেন এটা বিচারক এবং সিবিআই এর আর্গুমেন্ট করা উকিলরা বলতে পারবেন। কিন্তু ওই তিনটে ধারাতেই কিন্তু ফাঁসি আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার এই ভয়ঙ্কর যে ঘৃণ্য অপরাধ ধর্ষণ এবং খুন, তার ওপর ফাঁসি চেয়েছে। সেখানে বাবা মা বলছেন ফাঁসি নয়, কারা পেছনে, কাদের কথা? আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকম ভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেইটা নষ্ট হয়ে যাবে। অভয়ার বাবা মা প্রথম থেকেই নানা সময় নানা রকম বক্তব্য রাখছেন। তার মানে হচ্ছে যে তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। এখনো আমার ধারণার কথা বলছি, যে এখনো বাবা মা ওই সিপিএম এর দ্বারা পরিচালিত হচ্ছেন। তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে, মাত্র আর কিছু না। যারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছিলেন, যে সরকারের কাছ থেকে যে ডাক্তারদের আন্দোলন দেখলাম আমরা, তারা আন্দোলন করলেন, আমাদের বাড়ির লোকেরাও সেই আন্দোলনের সমর্থন করেছে। রাতে বাড়ির থেকে মেয়েরা গেছে রাস্তায়, আর অনেক মেয়েকে যেতে দেখেছি আমরা, কাউকে বাধা দিইনি। কিন্তু পরবর্তীকালে সেটা খুব এমনভাবে প্রকাশ পেল যে ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের কোনো নৈতিকতাই ছিল না। তারা মানে সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট। ডাক্তারদের আন্দোলনের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন মানলাম, তবে ফ্যামিলিকে নিয়ে প্রশ্ন তোলা। আচ্ছা, এ তো গেল কুণাল ঘোষ,
ফিরহাদ হাকিম, সৌমদেব চট্টোপাধ্যায়। এই কুণাল ঘোষকে মনে আছে 2014 সালে? কুণাল বাবু আপনি ভুলে গেছেন, আমরা মনে রেখেছি। আমরা তখনও সাংবাদিকতা করতাম, এখনো সাংবাদিকতা করছি। আপনি মুখ্যমন্ত্রীকে নিয়ে ঠিক কি কি বলেছিলেন সব মনে আছে। ভোটে দাঁড়ান, জিততে পারবেন না। এত কনফিডেন্স মদন বাবু 34 বছর আগে সিপিএম এর ছিল। 34 বছর রাজত্ব করার পর সিপিএম এর এই কনফিডেন্স ছিল, আপনারা ভেঙে দিয়েছেন। আপনাদের কনফিডেন্স এদের ইমোশন ভেঙে দেবে না তো? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে একাধিক জায়গায়। কিন্তু তার আগে মন্ত্রী সুজিত বসু আজকে অনেকটাই সামলে গুছিয়ে কথা বলেছেন। বলেছেন না, ওনার এরকম বক্তব্য করা উচিত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জনসাধারণের দ্বারা নির্বাচিত, জনসাধারণ তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। কিন্তু এই জনসাধারণ তো এখনো 3টি প্রশ্নের উত্তর চায়। কারা ঘটালো, কেন ঘটালো, কাদের মদতে ঘটালো? উত্তর তো পাইনি। সুজিত বোস এবং মদন মিত্র ঠিক কি বলেছেন শুনবো। যারা আমার এই স্টেটমেন্ট শুনবেন তাদের সকলের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কোনো ওয়ার্ড, কোনো শব্দে তারা যদি আঘাত পান তার জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। নির্ভয়া তিলোত্তমার জন্য আমিও মিছিল করেছি, আমিও মোমবাতি মিছিল করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন। তারা বললেন যে আমরা ফাঁসি চাই, ফাঁসি ইজ দি অনলি অল্টারনেটিভ। তো ন্যাচারালি ওরা সেটা চান বলে আমাদের মুখ্যমন্ত্রী তিনিও একই সুরে সরকারের পক্ষ থেকে ডিমান্ড তুললেন, আমরা ফাঁসি চাই। হঠাৎ নির্যাতিত পরিবার বলছেন যে তাকে ফাঁসি দেওয়ার জন্য মমতা ব্যানার্জির এত তৎপরতার কি আছে? তিনি কি লোপাট করে দিতে চান? মুখটা আপনাদের থাকছে, কিন্তু আপনাদের মুখ দিয়ে যে আওয়াজটা বেরোচ্ছে সেটা তোতা কাহিনীর মতো। কখনো বিকাশ, সিপিএম এর বিকাশ বাবুর আওয়াজ, কখনো বিজেপির আওয়াজ, কখনো কংগ্রেসের আওয়াজ। মানে গলা শব্দটা আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু কথা বেরোচ্ছে পলিটিক্সের। তাহলে কি আপনারা পলিটিক্স করছেন? ডায়না যখন মারা গিয়েছিল ওর জন্য প্রচুর কোটি কোটি ডলারের ফুল পড়েছিল, সেইটা রেখে দিয়ে ওখানে একটা ফুলের মিউজিয়াম করা হয়েছিল, কারণ বিলেতে ফুল নষ্ট হয় না। সেরকম যদি আপনার মেয়ের নামে কোনো ফিলান্থ্রপিক ভালো কাজ করতে চান, আমরা সবাই আপনার পাশে দাঁড়াবো, যাতে চিরদিন তুমি রবে নীরবে আপনাদের মনে, আমাদের মনে সবাই থাকে। কিন্তু আপনাদের তো বলতে হবে হোয়াট ইউ ওয়ান্ট অ্যাকচুয়ালি। কিন্তু আপনাদের স্বর কেন বারবার পাল্টে যাচ্ছে? তাহলে কি আপনারা রাজনীতি করছেন, রাজনীতির শিকার হচ্ছেন? তাহলে রাজনীতির শিকার না হয়ে সব থেকে ভালো হচ্ছে, প্রচুর বাই ইলেকশন আছে, আপনারা দাঁড়িয়ে পড়ুন, কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না। ফলে আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা প্রকাশ্যে দাঁড়িয়ে স্টেটমেন্ট করে, প্রেস কনফারেন্স করে বলুন আপনারা কি চান। আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে বলুন কি চান। কিন্তু আপনারা মমতা ব্যানার্জিকে আজকে বলবেন আমরা ফাঁসি চাই, কাল বলবেন চাই না। এটা হতেই পারে যে মেয়েটা এত বড় হলে তার পরিবারকে দেখতো, চাকরি দিয়ে কোথাও একটা নিশ্চয়ই ফিনান্সিয়াল ট্রমা কাজ করছে, সেই ব্যাপারে সবাই রয়েছে। মেয়েটার জন্য একটা কিছু ফিলান্থ্রপি করতে, তার নাম করে একটা ভালো কাজ করতে আমরা সবাই আছি। আমরা বুকের রক্ত দিয়ে করে দেবো যদি ওরা রাজি হন। কিন্তু আর যাই হোক, তিলোত্তমা অভয়াকে রাজনীতির শিকার করবেন না। দেখুন, আইনের যারা দায়িত্বে আছেন তারা বিচার দিয়েছেন। তারপরেও যদি বিচার সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, উচ্চ আদালতে মানুষ যেতে পারে। মুখ্যমন্ত্রীকে কেউ যদি কিছু বলে থাকে, আমার মনে হয় কেউ যদি আক্রমণ করে থাকে, এটা বলার আমার মনে হয় ঠিক হবে না। কারণ মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ তাকে চেয়ারে বসিয়েছেন, বাংলার মানুষ তার উপর আস্থা ভরসা জ্ঞাপন করেছেন। তিনি 3 বারে নির্বাচিত।
এটুকু বলতে পারি। হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের সবাই মিলে কেন নির্যাতিতার পরিবারের পেছনে পড়লেন, বিশেষ করে নির্যাতিতার বাবার পেছনে কেন পড়লেন, কেন একের পর এক এরকম আক্রমণ শানাচ্ছেন? আসলে এরও একটি কারণ রয়েছে। এমন কোথাও নির্যাতিতার পরিবার এমন কোন বক্তব্য বলে এমন কোথাও আঘাত দিয়েছে যার জন্য গোটা তৃণমূল কংগ্রেসের মেশিনারি এই মুহূর্তে নেমে পড়েছে। এই মেশিনারি ভোট করায়, এই মেশিনারি এই কথাগুলোও বলায়। ঠিক কি বলেছিলেন? গোটা ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন সেই সময় আরজিকর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের বাবা মা, এবং সেই বক্তব্য রাখার পর গোটা তৃণমূল মেশিনারি আক্রমণ করতে শুরু করলো। সেদিনের বক্তব্য নির্যাতিতার বাবার শুনুন। কিছু কিছু লোক এখনো বলতে শুরু করছে আমরা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, কিন্তু রায়ের যে কপিটা আছে সেটা যদি আপনারা কোনো রকম বিশ্লেষণ করেন তবে দেখবেন, আমি আবার বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। কারণ আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, একজন ছাত্রী, তার যে খুন হয়েছে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী। আর এরপর থেকেই বিতর্কের সূত্রপাত। একে একে তৃণমূল নেতারা নিশানা করেছেন নির্যাতিতার পরিবারকে, যদিও নির্যাতিতার পরিবারও প্রত্যেকটি আক্রমণের জবাব দিয়েছেন। কুণাল বাবুর বক্তব্যের কি জবাব দিয়েছেন, ফিরাদ বাবুর বক্তব্যের কি জবাব দিয়েছেন শুনুন। সে সমস্ত বক্তব্য আপনাদের শোনাবো, কিন্তু তার আগে যখন নির্যাতিতার বাবা এই বক্তব্য করলেন যে দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে, পদত্যাগ করতে হবে, তার জবাবে কুণাল ঘোষও কিছু বলেছিলেন। কি বলেছিলেন কুণাল ঘোষ শুনুন। মেয়ের মৃত্যু সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি, এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন। দেখুন, সন্তান হারা, আমরা তাদের একদম আক্রমণ করতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। আই রিপিট, পূর্ণ সম্মান দিয়ে বলছি, যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা। বাড়িতে সব ঠিকঠাক ছিল কিনা, তারা কোন গোপন করছেন কিনা, সেগুলোতে এবার তদন্তে আসা উচিত। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? নিজেদের এই বাম অতি বামেদের মুখপাত্র বানিয়ে ছেড়ে দিয়েছেন এনারা। যে বাবা মা বলছে যে দোষী সাব্যস্ত তার ফাঁসির সাজা চাই না, বলছে ফাঁসি চাই না। এটা কি করে হতে পারে? এদের আচরণ ভূমিকা অত্যন্ত রহস্যজনক। দিন কেটে গেছে সরকারি হাসপাতালে চিকিৎসক কন্যার খুন ও ধর্ষণের ঘটনা, এবং তা ধামাচাপা দিতে পুলিশ প্রশাসনের ভূমিকার দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছিলেন নির্যাতিতার বাবা ও মা। বিচার চেয়ে ইতিমধ্যে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। তবে প্রশ্ন হলো, জাস্টিস কি এখনো তারা পেয়েছেন? এই যে উই ওয়ান্ট জাস্টিস, কলকাতার শহরের রাস্তায় রাস্তায় এই ছবি ছিল, জাস্টিস কি আমরা পেয়েছি? আমরাও তো সামিল হয়েছিলাম জাস্টিস চেয়ে, পেয়েছি জাস্টিস? একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছি। নির্যাতিতার বাবার এখনো তিনটি প্রশ্নের উত্তর মেলেনি। এক, পুলিশের ভূমিকা কি ছিল? দুই, কেন তড়িঘড়ি সেদিন নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হলো? এবং তিন, এই ঘটনা কাদের মদতে হলো? এবং বিশ্বাস করুন, এখনো নির্যাতিতার পরিবার, নির্যাতিতার বাবা এই প্রশ্নগুলো করছেন।
এবং করছেন বলেই আক্রমণের সামনে আসছেন। দুটি বক্তব্য শোনাবো। প্রথম বক্তব্য পুলিশের ভূমিকা নিয়ে নির্যাতিতার বাবার, এবং দ্বিতীয় বক্তব্য কেন তড়িঘড়ি সেদিন নির্যাতিতার দেহ পুড়িয়ে ফেলা হলো। শুনুন। আমার কাছে একটা ডিপোজিশন আছে, এই মুহূর্তে আপনাদের দেখানো একটু মুশকিল। কলকাতা পুলিশের একজন এসআই সৌরভ ঝা, টালার থানার যিনি এসআই, তিনি একটা বক্তব্য রেখেছেন জজের সামনে দাঁড়িয়ে। আজকে পুলিশের কি চরিত্র সেটা তো ওনাদের সবার সামনে জানা উচিত। When I went to Rajikar hospital from PS I did not make any GD, but I kept blank enter the GD book. কি বলছেন? আমি যখন আরজিকরে খবর পেয়ে গেছিলাম তখন জিডি বুকে একটা খালি জায়গা রেখে গেছিলাম, পরে এসে আমি এটা এন্ট্রি করেছি। এবং কোথায় দাঁড়িয়ে বলছেন? শিয়ালদা কোর্টের জজের সামনে দাঁড়িয়ে। আজকে কলকাতা পুলিশের কি চরম অবস্থা, এই প্রশাসনের তাহলে ক্ষমতায় থাকে কি করে? 2:10 সোমনাথ দে হসপিটালে পৌঁছেছিল, তার অনেক প্রমাণ আছে। সে মিথ্যা কথা বলছে 4:10 ঢুকেছিলাম যে, কারণ 3:15 যখন আমরা হসপিটালে আমার মেয়েকে সেমিনার রুমে দেখতে গেছিলাম তখন সেখানে আমাদের এমএলএ নির্মল ঘোষ এবং কমিশনার সোমনাথ দে সেখানে প্রেজেন্ট ছিল, এবং সঞ্জীব মুখার্জি তো মনে হয় 12:30 পৌনে একটার মধ্যে হসপিটালে পৌঁছে গেছে। এই সময়ের ব্যবধানটা নিয়ে তো আদালতও তো ভর্ৎসনা করেছে। অবশ্যই করেছে, এবং আদালত তো লিখেই দিয়েছে যে এরাও তো ক্রিমিনাল অফেন্স করেছে, তথ্য প্রমাণ বোর্ডের সঙ্গে এরাও যুক্ত। আজকে তারা ভয় পাচ্ছে বলে আজকে উল্টো পাল্টা বলা শুরু করে দিয়েছে। যখন কাজটা করেছিল তখন মনে ছিল না যে অন্যায় কাজ করছি? তারা জানতো না। আজকে গাড়িতে আজকে যে ও বলছে মা বাবার অনুমতি নিয়ে ডেড বডি নিয়ে আমি ডেড বডি, পুলিশ বলেছিল চেনে না আমার বাড়ি, তাই কেন আমার আত্মীয় স্বজন আমার লোকজন ছিল না, আমি ছিলাম না সেখানে প্রেজেন্ট, অনুমতি নিয়েছি একবারও? আমার বউকে দিয়ে জোর করে বডির হ্যান্ড ওভারের সার্টিফিকেটে সই করিয়ে দেহ নিয়ে চলে এসছে। আমরা কি আর্জি করে কি বসেছিলাম? উত্তর এখনো অধরা। তবে রাজনীতি কিন্তু এখনো চলছে, এবং শুধু চলছে না, দৌড়চ্ছে। একদিকে শাসক দল আক্রমণ শোনাচ্ছে, অন্যদিকে বিরোধীরাও পাল্টা আক্রমণ শোনাচ্ছেন। শোনাবো সুকান্ত মজুমদারের বক্তব্য, শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য, শোনাবো এবং অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাবো। সবটাই রাজনীতি। দেখুন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো আমরা তখনই চেয়েছিলাম, আমরা স্লোগান তুলেছিলাম দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তো সেই সময় ওনারা বলেননি, কিন্তু এখন বলছেন বিজেপির কথাতেই সবাইকে ফিরে আসতে হচ্ছে। সিবিআই এর কিছু রোল নিয়ে আমরাও খুব একটা খুশি নই। কয়েকটি জায়গায় সিবিআই এর কয়েকজন অফিসার, সিবিআই এর সব অফিসাররা 14 সালে মোদিজি ক্ষমতায় আসার পর তাদের রিক্রুটমেন্ট হয়েছে এরকম তো নয়, বহু সময় ধরে তারা সিবিআই তে আছে। আমি এর বাইরে এর বেশি কিছু বলতে চাইছি না। ওনারা বলেছেন যে আর বাকি যারা যুক্ত তাদের সকলকে সামনে এনে ক্যাপিটাল পানিশমেন্ট। উনি পানিশমেন্ট চান সঞ্জয় রায়ের, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কনফিউজ করার কোনো কারণ নেই। তিনি চাইছেন সকলকে যুক্ত করে কনক্লুশন আসুক, জাজমেন্টে কনক্লুশন আসুক, এবং তারপরে সকলের মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্ট হোক। এটাই ওনার বাড়ির বক্তব্য বলে আমার মনে হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী আমি দাবি করব, আপনার দলের এমএলএদের মন্ত্রীদের এই ধরনের অশোভনীয় অপমানজনক একটা নিজেদের পরিবারের প্রতি যে তাদের প্রদর্শন যে ভাষা, তার জন্য আপনি ক্ষমা চান। আপনার ক্ষমা চাওয়া উচিত, একজন মহিলা আপনি, এটা মাথায় রাখবেন। চিরদিন কাহারও সমান নাহি যায়, মনে রাখবেন মমতা ব্যানার্জি। রাজনৈতিক নেতাদের একটা অদ্ভুত চরিত্র আছেন জানেন, যখন দেখেন কোনো একটা ইস্যুতে মাইলেজ পাওয়া যাবে সবাই এক এক করে ঢুকতে থাকেন। আচ্ছা, সুকান্ত মজুমদার বুঝলাম উনি বিজেপির রাজ্য সভাপতি, শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন বুঝলাম, কুণাল ঘোষ দলের মুখপাত্র বুঝলাম, বাকি সব মন্ত্রী মশাই তারা মন্ত্রী মশাই বুঝলাম, হুমায়ুন কবিরটা বুঝলাম না। এই বিতর্কে মাথা গুঁজে দিয়েছেন হুমায়ুন কবিরও, যার এই কাণ্ডের সঙ্গে এই ইস্যুর সঙ্গে দূর দূরান্ত অব্দি কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই যে মাইলেজ, সেই হুমায়ুন এখন শাসক দলে থেকেও নিজের মাইলেজ বাড়াতে নানান সময় নানান কথা বলছেন, দলকে অস্বস্তিতে ফেলছেন। এবার আরজি করে নিয়ে তিনি সরব, বলছেন তিনিও পিতা, তারও কন্যা আছে। তৃণমূলে যারা পরিবারকে আক্রমণ করছেন ভুল করছেন, এটা করা ঠিক নয়। একমাত্র প্রতিষ্ঠিত সন্তান হারানোর যন্ত্রণা সবাই বুঝবে না, পাশে না থাকলেও তারা যাই করুক বা বলুন তাদের সমালোচনা করা থেকে বিরত থাকুন, হুমায়ুন কবির বলছেন। বিশ্বাস করুন, ডেবরার হুমায়ুন কবিরের এই ইস্যুর সঙ্গে দূর দূরাস্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। উনি যদি বলতে চাইতেন, উনি মেদিনীপুরের মেডিকেল কলেজের কাণ্ড নিয়ে বলতে পারতেন, জিজ্ঞেস করতে পারতেন
যে কেন সেদিন ডাক্তারবাবুরা বাইরে ছিলেন এবং কেন পর্যাপ্ত পরিষেবা সেখানে পাওয়া যায় না। বললেন আরজি কর নিয়ে, কারণ ওই মাইলেজ। এর পাল্টা আবার কুণাল ঘোষ তিনিও সামাল দিতে নেমে পড়েছেন। হুমায়ুনের কথার পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ, দেখুন। এই যে বেনজির রাজনৈতিক আক্রমণ, তার মাঝখানে হুমায়ুন কবির কোথা থেকে এলেন আমরা সত্যি জানি না। তবে কুণাল ঘোষও মনটাই অভিযোগ। এরই মধ্যে তড়িঘড়ি তৃণমূলের একটি ডাক্তারি সংগঠন সেটি আত্মপ্রকাশ করল, প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন। মাথায় মন্ত্রী ও ডাক্তার শশী পাঁজা। শশী পাঁজা এই নতুন ডাক্তারি অর্গানাইজেশন নিয়ে কি বললেন শোনাবো। কোথায় ফল্ট ছিল, কোথায় ল্যাকুনে ছিল, আমরা যে গ্যাপস কিংবা ল্যাকুনে বলতে পারেন যেখানে গ্যাপ ছিল সেইগুলোকে পূরণ করার চেষ্টা করছি। মানুষ অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখে। এই নতুন অ্যাসোসিয়েশন বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিখে এই অ্যাসোসিয়েশন সেই গ্যাপস গুলোকে পূরণ করবে। আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা আরম্ভ হয়েছে, আপনি সদ্য শুনেছেন শুধু যে সভানেত্রী হিসেবে আমার নাম ঘোষণা হয়েছে। আপনি পুরো এক্সিকিউটিভ বডি এখনো জানেন না। তা যখন ওটা জানতে পারবেন তারপর আপনারা এই প্রশ্নগুলো করবেন। প্রত্যেকেই ডাক্তার যারা রয়েছেন, যারা পশ্চিমবাংলায় প্র্যাকটিস করেন কিংবা পড়ান কিংবা যুক্ত আছেন, প্রত্যেকেই যারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাস করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন করেছে সেটা যাতে যারা বিশ্বাস করেন এবং অ্যাজ পার্ট অফ দ্য সিস্টেম আমি সেটাকে আরো উন্নত করব পজিটিভলি, নিশ্চয়ই প্রত্যেকে যুক্ত হতে পারে। তৃণমূল কংগ্রেসের একটা নতুন চিকিৎসকদের সংগঠন খুলল। জুনিয়র ডাক্তারের অনেকে প্রমিনেন্স পেলেন, রাজনীতিবিদরা মাইলেজ পেলেন, রাজনৈতিক নেতারা তাদের ন্যারেটিভ সেট করে দিলেন। কিন্তু এই জাস্টিস পাওয়া গেল কি? শুরু করেছিলাম তিনটি প্রশ্ন দিয়ে, কারা করলো কিংবা কে করলো, কেন করলো, কাদের মদতে করলো। বিশ্বাস করুন আগস্ট থেকে জানুয়ারি, আন্দোলন থেকে রায়দান সবটা হলো, কিন্তু এই বাকযুদ্ধে এই জাস্টিস কোথাও ঢাকা পড়ে গেল। এই জাস্টিসের জন্যই তো সবকিছু। পথে নেমেছিলাম আমরা আম জনতা জাস্টিসের জন্য, আজ বোড়ে হয়ে রয়ে গেলাম রাজনীতিকদের দাবার বোর্ডে। এই বোড়ে হয়ে থাকা আম জনতা একটাই প্রশ্ন করছে, এই সব এই বাকযুদ্ধ, এই নতুন প্রোগ্রেসিভ ডক্টরস ইউনিয়ন সবই কি 2026-এর ভোটের জন্য? আমরা কি ভোটের পেয়াদা? ভোট আসবে, আমাদের কথা হবে, ভোট চলে যাবে, আমরা জলাঞ্জলি যাব। ভাবুন, বুঝুন, ভালো থাকুন। জয় হিন্দ।